প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা সূচক এবং লগারিদমের দ্বিতীয় ক্লাসটা স্টার্ট করছি। তো প্রথম ক্লাস করার পর দেখলাম তোমরা অনেক ধরনের কোশ্চেন করেছো, যেমন লগের পূর্ণক এবং অংশক নিয়ে অনেকেই জানতে চেয়েছে। তো আশা করি আজকে আমরা এই ক্লাস করার পর লগের পূর্ণক এবং অংশক সম্বন্ধে অনেক ভালো আইডিয়া পাবো, এবং সাথে সাথে লগারিদম জিনিসটা কি, সূচকের সাথে লগারিদমের যে সম্পর্ক সেটা কি জিনিস, এই ধরনের সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা আজকে পাবে। তাহলে আজকেও কিন্তু তোমরা আরো অনেক ধরনের কমেন্টস করবা। এই লগ এবং সূচক নিয়ে ক্লাস করার পর যত কোশ্চেন আছে সব কোশ্চেন করবা, এবং আমরা সবগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দিব। তো আমরা আস্তে আস্তে আমাদের মূল ক্লাসের দিকে যাই। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমাদের, লগারিদম বলতে কি বোঝায়? এটা প্রত্যেকবার বা প্রত্যেকটা টপিকসে আমাদের এই কোশ্চেনটা করা উচিত, নিজের ভিতর থেকে কোশ্চেনটা আসা উচিত। লগারিদম জিনিসটা কি, এটা খুবই মনোযোগ দিয়ে দেখবা। দেখো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এটা কিন্তু সূচক থেকে আমরা দেখছি। এই যে এদিকে কন্ডিশন দেওয়া আছে, এইটা যদি হয় টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু লগ n বেস a, এটাকে আমরা এইভাবে লগারিদমের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো। ক্লিয়ার সবাই? এটা কিন্তু লগের একদম মেইন ডেফিনেশন বলা যায়, যে সূচকের সাথে একদম কানেক্টেড। দেখো, যদি উল্টা ঘটনা বলি x ইকুয়াল টু লগ an, এটা যদি হয় তো আমরা অবশ্যই তাহলে সূচক দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, সবাই খুবই মনোযোগ দিয়ে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু লগ n বেস a, এটা হবে। তো এইটা হচ্ছে মেন, এটা দিয়ে আমরা সামনের দিকে আগাইতে থাকি। দেখো, আরেকটা কথা, যে তোমার ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a গ্রেটার দেন 0, এই যে কন্ডিশনটা, a টু দি পাওয়ার x কিন্তু তাহলে সর্বদা ধনাত্মক হয়ে গেল। তাই শুধু ধনাত্মক সংখ্যার ওই লগের মান আছে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এমন এমসিকিউ আসতে পারে যেটা বলতে পারো যে এটা ঋণাত্মক সংখ্যা দিয়ে বলো লগের মান কত, তখন কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করার কোনো দরকার নাই, আমরা ডাইরেক্ট বলবো এখানে লগের কোনো ভ্যালু নাই। তাহলে আমাদের এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রথমে দিলাম। তো চলো নেক্সট পেজে যাই। তার আগে আরেকটা কথা বলে নেই, যে লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়, লগ লেখা হবে সংক্ষেপে। আচ্ছা, লগারিদম কোন কাজে লাগে যদি আমরা বলি, কি কি কাজে লাগে? তো আমরা সূচক থেকে কিন্তু জানতে পারছি যে সংখ্যা প্রকাশ করার জন্য সূচক কাজে লাগে। অনেক বড় বড় সংখ্যা, অনেক ছোট ছোট সংখ্যা আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন যেহেতু সূচকের সাথে লগারিদমের একটা ভালো রিলেশন, মানে কি একদম সেই রিলেশন, তাহলে লগারিদমও সেম কাজই লাগবে। তার মানে সূচক যে কাজে লাগছে লগারিদমও সেম কাজে লাগবে নাম্বার প্রকাশ করার ক্ষেত্রে। দেখো, 2 টু দি পাওয়ার 5 যদি তোমার 32 হয়, তাহলে আমরা এটাকে লগ 2 32, এই যে যে কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেটা কিন্তু লিখতে পারি। এবং এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি হলো, দেখো এখানে সূচকের বেস হচ্ছে তোমার 2, লগের বেসও কিন্তু 2, তাহলে এই পাওয়ার আর 32 এরা ইন্টারচেঞ্জ হয়। এই কথাটা মনে রাখো, যেখানে 32 যাবে লগের 2 পাওয়ারে, আর 5 যাবে ডান দিকে। তার মানে আমরা কিন্তু মনে রাখতে পারবো সূচকের বেস অ্যান্ড লগের বেস সেম, বাট 5 আর 32 ইন্টারচেঞ্জ। একই ঘটনা, দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু 1/32 হলে সেম কিন্তু লগ 2, আর 1/32 এখানে চলে আসলো, আর মাইনাস 5টা ওই দিকে চলে গেল। তো আমার মনে হয় আমরা বুঝতে পারছি এক্সাম্পল দেখে। তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা ভালো মতো শিখলাম সেটা হলো তোমার সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। তার মানে কি, সূচকীয় রাশির মান বের করতে লগারিদম।
তাহলে লগারিদমের জন্য সূচকীয় রাশি আছে। তাহলে বড় বড় সংখ্যার গুণফল, ভাগফল আর ইত্যাদি কাজে লগ ব্যবহার করা হয়। তো সায়েন্সে পড়লে আমরা জানি লগ আমাদের অনেক কাজে লাগবে। নট অনলি সায়েন্স, যে কোনো ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আমাদের লগ অনেকটা কাজে লাগবে। আশা করি সবাই মানে কি ধরনের কাজে লাগবে সেটা বুঝতে পারছো। তাহলে জিনিসটা কি এবং কি ধরনের কাজে লাগবে এইটা যেহেতু আমরা বুঝতে পারলাম, তাহলে এইটা আমাদের এখন শেখা উচিত। তো এইটা শিখতে হলে কি কি করতে হবে সেই জিনিসটার দিকে আমরা যাই। দেখো, এক মিনিট। সরি, হ্যাঁ। আচ্ছা, লগারিদমের সূত্রাবলী। প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে। তো আমরা যেহেতু এসএসসি স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা হচ্ছে, তো অনেকগুলো জিনিস তোমরা জানো, আর কিছু জিনিস আমরা হয়তো একটু একটু দেখাবো, কিছু জিনিস মনে করবো তোমরা জানো। যেমন ধরো, এটা একদম প্রথম ফর্মুলা, এটাকে আমরা বললাম ল 1, যে a গ্রেটার দেন 0 এ নট ইকুয়াল টু 1 হলে লগ 1 বেস a ইকুয়াল টু 0, লগ a বেস a ইকুয়াল টু 1। এটা আমরা একদম রেগুলার ইউজ করি, কিন্তু এটা কিভাবে আসে সেটা অনেক সময় যখন আমরা জিজ্ঞেস করি অনেকে বলতে পারে না, কিন্তু এটা এত সিম্পল মানে বলা যায়। যেমন ধরো, আমি যদি এখন এই মুহূর্তে তোমাকে জিজ্ঞেস করি a টু দি পাওয়ার 0, তো এটা আমরা আগের ক্লাস থেকে শিখছি, এটার ভ্যালু 1। আর কিছুক্ষণ আগে লগারিদমের যে ডেফিনেশন শিখলাম, সেখান থেকে আমরা বলতে পারি, দেখো, লগ সূচকের বেস, লগের বেস, আর ডান দিকে যে 1টা এখানে আসবে আর 0টা ডান দিকে যাবে। জাস্ট লগারিদমের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে কিন্তু এই প্রুফটা হয়ে গেল। মানে একেবারে সিম্পল। আশা করি আজকে থেকে এইটা নিয়ে আর কোনো কোশ্চেন কারো থাকবে না। সিমিলারলি যদি আমরা এখন বি নাম্বারটাতে যাই, দেখো বি নাম্বারটা গেতে গেলে তোমাকে যদি এখন আমি জিজ্ঞেস করি আগের ক্লাসের জ্ঞান থেকে, যে এ টু দি পাওয়ার 1, তার মানে একটা এ, দ্যাট মিনস তো এ। সিমিলারলি যদি লগারিদমের ডেফিনেশনের কাছে আমি যাই, সেম লগের বেস, সূচকের বেস, ডান দিকে আছে, এ নিয়ে আসো, আর এ টু দি পাওয়ার আছে 1, এটা ডান দিকে চলে যাবে। তার মানে লগের ডেফিনেশন থেকে কিন্তু এই ফর্মুলা দুটো আমাদের খুবই সুন্দরভাবে প্রুফ হয়ে গেল। আশা করি সবাই বুঝছি। আচ্ছা, দেখো এরপরে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, এগুলা সবগুলোই তোমরা মোটামুটি জানো, তবে এখানে মনে রাখবে যে কন্ডিশনগুলো, এইটা আমরা প্রমাণ করব না যেহেতু জানো তোমরা। একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি একটু দেখাই দেই, যে লেট, মনে করো যে লগ এ বেস, এখানে আছে তোমার 3 ইন্টু 8, আমরা একসাথে করতে পারবো, দেন আলাদাও করতে পারবো। লগ এ 3 প্লাস 8, জাস্ট কিভাবে ইউজ করবে সেটা দেখালাম। এই প্রুফ খুবই সহজ, এটা তোমরা জানো। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে ফর্মুলার প্রুফ তেমন না, মানে কি কি কাজে লাগে এবং কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, কিভাবে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি, কিভাবে এমসিকিউ দাগাইতে পারি, এই সমস্ত জিনিস আজকে আমরা দেখব। তাহলে আমরা এখান থেকে মনে রাখলাম, মাল্টিপ্লিকেশন থাকলেই আমরা কিন্তু লগের ক্ষেত্রে অ্যাড হবে। আচ্ছা, এবার ডিভিশন, তো সেম, দেখো ডিভিশন থাকলে তোমার হচ্ছে মাইনাস হবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখতে পারি, যখন মাল্টিপ্লিকেশন হইলো তখন ছিল প্লাস, আর যখন ডিভিশন হবে তখন হচ্ছে মাইনাস। তাহলে এই দুটো প্রায় সেম জিনিস, তো এইটা আমরা মনে রাখা আমাদের কাছে কোনো ব্যাপার না। তবে তোমাদের এই কন্ডিশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে এই কন্ডিশনগুলো আমাদের আসে কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবা। তো ম্যাথমেটিক্সে ক্রিয়েটিভের থেকে কিন্তু এমসিকিউটা ইম্পর্টেন্ট বেশি। কেন? সবাই ম্যাথ পারে, কিন্তু বাট টাইমের মধ্যে পারাটা একটু কঠিন। টাইমের মধ্যে পারতে হলে আমাদের ক্যালকুলেশন খুব ভালো মতো জানতে হবে, ক্যালকুলেশনটা। তো সেই ক্যালকুলেশনটা জানার জন্য নিজের যে ক্যালকুলেশন সিস্টেম সেটা তো আছেই, সাথে আমাদের ক্যালকুলেটরের ব্যবহারটাও কিন্তু জানতে হবে, যে কত দ্রুত ক্যালকুলেশন করা যায়, সেটাও কিন্তু আজকে আমরা দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তৃতীয় ফর্মুলা,
যে বেস তার পাওয়ার হচ্ছে এম, তার পাওয়ার হচ্ছে আর, তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে আমরা জানি এই ঘটনা ঘটে। তাহলে এইটার জন্য যদি আমি একটা এক্সাম্পল দেই, ধরো লগ, এখানে এর জায়গায় যদি 10 দেই, এইখানে লিখলাম তোমার 1000। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বেস অ্যান্ড পাওয়ার যদি সেম হয় দেন কিছু একটা পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে 3টা এই পাশে চলে আসলো, log 10 আর 10, তার মানে 3 into 1 equal to 3। তাহলে এই যে ক্যালকুলেশন সিস্টেম, এটা কিন্তু বুঝছি। তাহলে এইখান থেকে, এই স্টেপ থেকে সেকেন্ড থেকে থার্ড স্টেপে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগছে। সো দ্যাট এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো এই ফর্মুলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা আমরা প্রুফ সহ দেখবো, কারণ আমরা এই পর্যন্ত যত স্টুডেন্টকে এই প্রুফটা জিজ্ঞেস করি, তো খুবই কম সংখ্যক ডাইরেক্ট উত্তর দেয়, কেউ ধীরে ধীরে দেয়। তো আশা করি আজকে থেকে এই উত্তরটা তোমরা অনেক ভালো মতো দিতে পারবে। দেখো এই প্রুফটা করার জন্য আমি প্রথমে, মনোযোগ দিও সবাই, দেখো লগ এ এম ইকুয়াল টু ধরলাম এক্স, মনে করছি, and log bm equal to y মনে করলাম। তো আমরা কিন্তু সূচকের ডেফিনেশন লগের সাথে কানেক্টেড, সেখান থেকে আমি ইচ্ছা করলে এখন লিখতে পারবো a to the power x equal to m, therefore b to the power y equal to m। সবাই ঠিক না থাকলে লিখবা বা কোশ্চেন করবা, ওখান থেকে আমরা দেখে নিব। দেখো a to the power x equal to m, b to the power y equal to m, তো দুটোরই রাইট সাইড কিন্তু m, তো রাইট সাইড m, সো দ্যাট লেফট সাইড ইকুয়াল টু, দেয়ারফর আমরা বলতে পারি a to the power x equal to b to the power y, এটা আমরা বলতে পারবো। এরপর এখন আমি যদি এটাকে এইভাবে ধরো বোথ সাইডে আমি পাওয়ার দিলাম 1/y সূচক, তাহলে b to the power y 1/y, এই পাওয়ারটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা জানি সূচক থেকে যে পাওয়ার দেন হোল টু দি পাওয়ার ইনটু পাওয়ার, তো সেই রুলস অনুসারে আমরা এখানে লিখতে পারি a to the power x/y, আর এখানে b to the power y/y, দ্যাট মিন্স b। আমার মনে হয় এইটুকু সবাই এখন ক্লিয়ার। আবার কিন্তু লগের যে ডেফিনেশন সেখানে আমরা যাইতে পারি। দেখো যদি লগ নিয়ে আসি, লগের বেস সূচকের বেস, আর এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে x/y। আমার মনে হয় সবাই একদম ক্লিয়ার। এখন আসো এর পরের লাইন যদি যাই, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো x equal to y log a b। আচ্ছা, এখন আমরা ভ্যালুগুলো ইউজ করে দেই। যেরকম ধরো x, আমি কি লিখছি x এর রেসপেক্টে, log m বেস a log b m, আর সাথে আছে log ab। আমার মনে হয় সবাই একদম 100% ক্লিয়ার জিনিসটা কিভাবে আসলো, এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকা আসলে উচিত না মনে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা পরেরটাই যাই, এটা নিয়ে কোনো কোশ্চেন যদি না থাকে। আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করে ফেলো সবাই।
আচ্ছা দেখো, আরো একটা ভিআইপি বলা যায় অনুসিদ্ধান্ত বা করোলারি, যে লগ বি বেস এ এটাকে যদি 1 বাই করে দেই তখন বেজ আর পাওয়ার ইন্টারচেঞ্জ হয়ে যায়। তো এই বেজ আর পাওয়ার কিভাবে ইন্টারচেঞ্জ হয় সেই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই, যে কিছুক্ষণ আগে আমরা যে ফর্মুলাটা দেখলাম সেটা যদি আমি একটু লিখি আবার, ধরো আমার 5 নাম্বার যে ফর্মুলাটা, লগ এ এম ইকুয়াল টু log bm ইন্টু log ab, এটা কিন্তু একটু আগে আমরা প্রুভ করলাম, একটু আগে। তো একটু আগে যখন এটা প্রুভ করলাম তাহলে এইটা তো সত্য, তাহলে এইটাকে আমরা সত্য ধরে ধরো এটার নাম দিলাম আমি এখন এই মুহূর্তে 1। আচ্ছা, এখন এটা প্রুভ করার জন্য আমি এইভাবে যদি লিখি, দেখো যে when m equal to a দেন 1 implies 2, মানে 1 নং থেকে পাই। তাহলে আমরা লিখতে পারবো জাস্ট এম এর জায়গায় এ বসাবো, বি এম এর জায়গায় এ ইন্টু লগ এ বি। আচ্ছা, কিছুক্ষণ আগে বা একদম প্রথম ফর্মুলা ছিল বেজ আর পাওয়ার যদি সেম হয়, এটা যদি সেম হয় দেন 1, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি লগ বি এ ইন্টু লগ এ বি। এখন তুমি যেটা মন চায় এখান থেকে লিখতে পারো, দেখো মাল্টিপ্লিকেশন 1, সো দ্যাট আমি এইটাও লিখতে পারি এবং এইটাও লিখতে পারি। এখন এই পর্যায়ে দেখো কারো কোনো কোশ্চেন বা কমেন্টস বা বুঝতে কোনো অসুবিধা এরকম কিছু আছে কিনা একটু দেখতে পারো, বা আমরা একটু দেখি যে তোমরা আরো কিছু জানতে চাও কিনা। ওকে, তাহলে আমরা দেখলাম যে এইটুকু বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় নাই, সবাই ক্লিয়ার? আচ্ছা, এই পর্যায়ে আমরা একদম অঙ্কের কাছে ঢুকবো। তো অঙ্কের কাছে ঢুকার আগে অবশ্যই আমাদেরকে সাথে বই, খাতা অ্যান্ড কলম অ্যান্ড সাথে ক্যালকুলেটর, এটা আমাদের দরকার। তাহলে চলো। কে তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরসের ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল, তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। দেখো, আমরা একটা জিনিসের ভ্যালু জানতে চাইলাম যে লগ 2√5 বেস এবং সেইটা 400 এর মান কত। তো এই জিনিসটাকে আমরা প্রথমে নিজেরা করি, দেন এরপর ক্যালকুলেটর ইউজ করে দেখাবো। দেখো, তুমি তোমার যে ক্যালকুলেটর আছে সেটার মধ্যে এই জিনিসের দুটো কোশ্চেন আমরা একবারে লিখে নিলাম। এখন দেখো নাম্বার 1, আমাদের টার্গেট কিন্তু বেজ আর পাওয়ার সেম বানানো, এটা কিন্তু আমাদের টার্গেট। এখন আসো, প্রথম যে কোশ্চেন যে 2√5, এটা যদি আমরা মনে মনে চিন্তা করি যে 2√5 কে হোলি স্কোয়ার করলে কি আসে। তো এখানে আমরা দেখলাম 4 আর 5 20, আর 20 কে হোলি স্কোয়ার করলে 400। তাহলে আমরা বুঝতে পারলাম এটার পাওয়ার যদি আমরা আরো 2 দিয়ে দেই, মানে 4 দিয়ে দিই, তাহলে কিন্তু কাজ হবে। তাহলে সেই ক্ষেত্রেই যে একটু চিন্তা করা লাগলো আমাদের, ধরো লগ 2√5 তার পাওয়ার আছে তোমার 400। তো 400 কে আমরা ইচ্ছে করলে এরকম করে লিখতে পারি, দেখো 4
এরপর আমরা 4 log 2√5 2√5 base আর পাওয়ার সেম, দেন 4 into 1 equal to 4। এই যে আমরা করলাম এটা তো আমাদের বেসিক সিস্টেম, কিন্তু যখন এমসিকিউ আসবে তখন তো তোমাকে অবশ্যই তাড়াতাড়ি অ্যান্সার বের করতে হবে, তখন আমরা ক্যালকুলেটর ইউজ করব। আমরা এখনই দেখাবো ক্যালকুলেটর ইউজটা। তার আগে যার একটা 2 নম্বর এটাও আমরা একটু শেষ করে নেই। দেখো এটা একদম সূচকের যে ফর্মুলা সেই ফর্মুলার কাছে গেলাম, তাহলে এখান থেকে লিখতে পারি না x = 10 to the power -2। তো 10 to the power -2 কে এমনি নরমালি করো 100, এরপর আমরা ডিভাইড করব। তো এখন আসো জিনিসটা যদি আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে দ্রুত করি, এই জিনিসটা দেখো কিভাবে সম্ভব। দেখো আমাদের যেটা ছিল সেখানে যদি আমরা যাই, কত সহজে করা যায়। log 2√5 400 লিখলাম আর ভ্যালু বের হয়ে গেল। তো সো দ্যাট এইটা ইউজ করে আমরা এমসিকিউ তাকাইতে পারবো খুব তাড়াতাড়ি, মানে তেমন কোনো সময় আমাদের লাগবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর 10 to the power ছিল -2, ওই ভ্যালুটা দরকার, তো সেখানে আমরা এটার মধ্যে যেতে পারি 10 to the power -2 দাও -2, এই যে ভ্যালুটা আসলো এটাকে আমরা এরকম করে দেখতে চাই। এরপরে যদি আরো সুন্দর করে দেখতে চাও দেখো 0.01। আমাদের এমসিকিউ দেখাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো ক্যালকুলেটর আমরা এভাবে সরাসরি ইউজ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি কিভাবে এই অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, এখন আমরা একটা সিম্পলিফিকেশন দেখি। দেখো এই সিম্পলিফিকেশনটা কিন্তু তুমি দ্রুত করতে পারবা। তো আমাদের যেহেতু এই চ্যাপ্টারে আলোচনা চলছে, তো সিম্পলিফিকেশন কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখতে চাই। তোমার কিন্তু টার্গেট একটাই, টার্গেট হচ্ছে বেজ যা থাকবে উপরে পাওয়ারটা ওইটার মতো বানানোর চেষ্টা করবো। তাহলে এখন দেখো log 7 আমরা একটু শর্টকাট যদি করি, দেখো 7 আছে তোমার 5th রুট, তার মানে 7 এর পাওয়ারটা হলো 1/5, দিলাম 1/5 ইনটু 7 এর পাওয়ার হাফ। সিমিলারলি log 3, দেন 3 এর পাওয়ার হচ্ছে তোমার 1/3, log এর বেস হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, তাহলে আমরা ইচ্ছা করলে 4 দিয়ে পাওয়ার দিতে পারি হাফ, মানে 4 কে রুট ওভার করলে 2 হয়। এরপর আমাদের যে ফর্মুলাটা, তার আগে এখানে আরেকটা লাইন করে নিতে হবে। 7 দেখো এখানে 5 আর 2 তোমার 10, 2 আর 5 7, একবারে আমরা ফর্মুলাটা ইউজ করি, সেম রাখলাম 4, দেখো 7/10 মাইনাস আর এক লাইন লিখে দাও log 7 1/3 3 3 হাফ 4 4। তো এখান থেকে আমরা 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ,
এখন এটাকে এলসিএম করে তুমি যেভাবে পারো, মন চাইলে এখন ক্যালকুলেটর দিয়ে, বা আগে থেকে ক্যালকুলেটর ইউজ করতে পারতাম, ক্যালকুলেটর ইউজ একটা দেখলাম, আর আরো সব জায়গা দিয়ে তুমি ইউজ করতে পারবো। দেখো এখানে আমরা লিখতে পারি 30, 21, 10, 15, 5, 26 by 30, therefore 13 by 15। তো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তো আমাদের এখানে যে প্রপার্টিসটা ইউজ হলো সেই প্রপার্টিসটা আমরা মনে রাখতে চাই, যে কিভাবে লগের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়, কেন আমরা বেস 7 থেকে 7 দিব, কারণ আমরা এই ফর্মুলাগুলো শিখছি এই কারণে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ আমরা সূচক করার সময় একটু দেখছি, আজকে আরো ভালো করে দেখব। এখান থেকে এমসিকিউ আসবে। দেখো, আলোর গতি প্রথমে দেওয়া আছে যেটা, সেটা দেখলাম যে 3, তারপরে 0 আছে, দেখো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই যেটা লিখলাম, এখন এটাকে এইখানে যাওয়ার জন্য আমাদের কাছে যে ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরে তুমি যাও, ক্যালকুলেটর আসলে তুলবা, তুললেই কিন্তু কাজ হয়ে গেল। ঠিক আছে, এইটাও আমরা একটু দেখতে চাই। দেখো, দেখো 3 পরে 1 2 3 4 5 6 7 8 ইকুয়াল টু চাপ দাও। দেখো, এটাকে আমাদের আরেকটু কাজ করতে হবে, যে এখানে যে যে ক্যালকুলেটর দিলাম, ক্যালকুলেটরের সাথে সাথে কিন্তু আমাদের নিজেদেরও জ্ঞানটা দরকার। যেমন 0.3 অ্যান্সার ঠিক আছে, কিন্তু বাট আমাদের একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশন হচ্ছে যে এই দশমিকের বামে মিনিমাম থাকতে হবে 1। তাহলে মিনিমাম যদি 1 থাকতে হয়, তাহলে এই যে এখানে যে 10.9 আসছে, ওইটাকে 8 বানিয়ে দিব, আর এখানে 3টা বাম পাশে নিয়ে যাবো। তার মানে এই যে ক্যালকুলেটর ইউজ করব, সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের ম্যাথ সম্বন্ধে কিন্তু ভালো আইডিয়া দরকার। এই যে একটা দেখাইলাম যে এরকম চাপ দিলে অ্যান্সার আসবে, ঠিক, কিন্তু পাঠ বৈজ্ঞানিক রূপ যেটা, সেই জিনিসটা কি সেটা বোঝার জন্য আমরা যেটা দেখতে চাচ্ছি, দেখো 3 × 10⁸, 0.3 × 10⁹, অ্যান্সার ঠিক, কিন্তু বাট বৈজ্ঞানিক রূপটা হয় নাই। তাহলে বৈজ্ঞানিক রূপের সিস্টেমটা কি? একটা আরেকটা জিনিস দেখি, হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ, সেটাও এরকম করে লিখলাম, লেখার পরে এই যে জিনিসটা আসলো। এখন যদি কেউ এটাকে আপ ডাউন করে দেয়, তাহলে 10 এর পাওয়ারও কিন্তু আপ ডাউন হবে। তাহলে তোমার কন্ডিশনটা কি? খুবই ভালো মতো খেয়াল করো। দেখো, সংখ্যাটার স্টাইলটা হবে তোমার a × 10⁻n, একদম মনোযোগ দিয়ে, a × 10⁻n। এইখানে এটা তার একটা কন্ডিশন আছে। দেখো, এর ভ্যালুটা হবে 1 থেকে বড় অথবা 1 এর সমান, আর 10 থেকে ছোট। এই কন্ডিশন আমরা সবসময় মনে রাখবো, কারণ আমরা এমসিকিউ দেখার সময় মানে একটা সত্য জিনিস দেখলেই আমাদের দাগ দিয়ে ফেলি আমরা। ধরো যে কোনো কারণে ওইখানে থাকলো যে প্রথমে যেটা আসছিল ওইটা আসতে পারে, অথবা শেষে যেটা আসছিল যে 0.3 × 10⁹, এটা দেখলেই তো মনে হয় ঠিকই আছে। তো ঠিকই থাকলে তখন এমসিকিউ দাগ দিয়ে ফেললেই কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এইখানে যে জিনিসটা থাকবে তার কন্ডিশনটা হচ্ছে তোমার, এই দেখো, এই কন্ডিশন। তার মানে এখান থেকে আমরা এর যে কন্ডিশনটা সেটা আমরা এইভাবে দেখব যে 1 থেকে 10 বা 1 হতে পারে। তাহলে আমার মনে হয় বৈজ্ঞানিক রূপ জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি, আশা করি। এখন যাও, দেখো লগারিদম পদ্ধতি মানে লগারিদমিক মেথড জিনিসটা কি সেইটা আমরা জানি। একটা জিনিস হচ্ছে স্বাভাবিক লগারিদম মানে ন্যাচারাল লগারিদম। এটাকে তোমার এমসিকিউতে আসতে পারে, এটা কে আবিষ্কার করলো? স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে এই ব্যাপারটা নিয়ে সে কাজ করছে। তার মানে জন নেপিয়ার এটা একটা নাম, সেটা তোমাকে জানতে হবে, এবং সে কোন দেশের সেটাও জানতে হবে, স্কটল্যান্ডের।
তাহলে আমরা দুটো এমসিকিউ এখান থেকে মনে রাখতে পারি। আরো একটা জিনিস আছে, নামটা কি? স্বাভাবিক লগারিদম, দ্যাট ইজ ন্যাচারাল লগারিদম। যে জিনিস জানবা একদম 100% ক্লিয়ার, আর যেটা জানবো না ওইটাও 100% ক্লিয়ার, তাহলে রাস্তা ক্লিয়ার। একটু একটু জানি একটু একটু জানি না, এ দিয়ে কিন্তু আলটিমেটলি তেমন কিছু হয় না, যা জানো সেটার সমস্যা হয়। তাহলে এখন আসো, এই লগারিদমকে নেপিরিয়ান লগারিদম বা তত্ত্বীয় লগারিদমও বলা হয়, একে ই ভিত্তিক লগারিদমও বলা হয়। লগ এক্স বেস ই, এটাকে লন এক্স, অনেকেই এলএন এক্স, যেভাবেই বলো না কেন এটাকে এইভাবে আমরা লিখতে পারবো। তার মানে তুমি বড় হওয়ার পরে বা বিভিন্ন বইতে এটা দেখতে পাবা, এটা দেখলেই তোমাকে বুঝতে হবে যে এটা ই ভিত্তিক লগ, লন এক্স দেখলেই আমরা বুঝবো এইটা ই ভিত্তিক লগারিদম। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে, সাধারণ লগারিদম মানে কমন লগারিদম। কমন লগারিদম জিনিসটা কি? ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস সেটা 1624 সালে এটার সাথে আমাদের পরিচয় ঘটিয়েছে। তো বাড়ি কোথায়? ইংল্যান্ড। নাম কি? হেনরি ব্রিগস। লগারিদমটি কি বলে? কমন লগারিদম। তিনটা কোশ্চেন কিন্তু এখান থেকেও। তো এই লগারিদমকে ব্রিগস লগারিদম, ব্যবহারিক লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম। এরকম কোশ্চেন তোমাকে কেউ করতে পারে যে ব্যবহারিক লগারিদমের ভিত্তি কত, বেস কত, তখন কিন্তু তোমাকে খুবই ক্লিয়ারলি বলে দিতে হবে 10। তার মানে আমরা কিন্তু জানি যে ব্যবহারিক লগারিদম মানে লগ 10, এটাকে ব্রিগসিয়ান লগারিদম বা হেনরি ব্রিগস যেটা আবিষ্কার করছে সেটা ভিত্তি 10, একে ব্যবহারিক লগারিদম বলে। তাহলে বিভিন্ন ভাবে তোমাকে কোশ্চেন করতে পারে, এমসিকিউ তে আসতে পারে, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে। আর যেহেতু লগারিদম এত ইম্পর্টেন্ট যে পৃথিবীর আধুনিক যে যন্ত্রপাতি ক্যালকুলাস মানে ক্যালকুলেশনের, যেমন ক্যালকুলেটর দেখো তার জন্য একটা বাটন দেওয়া হয়েছে, তার মানে লগারিদমের জন্য বাটন, তার মানে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা অবশ্যই বুঝতে পারছো। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তাহলে একে লগ 10x, এই যে আগেরটা ছিল লন x বা লগ ex, এটা হচ্ছে লগ 10x। তাহলে এই দুটো জিনিসকে আমরা মনে রাখবো। এখন জেনারেল কেস বলে তো পৃথিবীতে কেস আছে, সেটা কি? দেখো, যদি ভিত্তির উল্লেখ না থাকে তাহলে বীজগণিত রাশির ক্ষেত্রে তোমরা বেস মনে করবা ই, আর সংখ্যার ক্ষেত্রে 10 কে ভিত্তি হিসেবে ধরা হবে, জেনারেল কেস। এরপরে যদি চেঞ্জ করে দেয় সেটা আলাদা কেস, কিন্তু জেনারেল কেস আমরা কি দেখলাম? বীজগণিতীয় রাশি যেটা সেটার জন্য তোমরা ই ইউজ করবা, আর সংখ্যার ক্ষেত্রে তোমাদেরকে 10 হিসাবে তোমরা ধরে নিবা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবাই। আচ্ছা, এখন আমরা একেবারে আসল জিনিসের কাছে আসছি বলা যায়, যেটা নিয়ে কোশ্চেন ছিল আগের দিন, সাধারণ লগের পূর্ণ, ক্যারেক্টারিস্টিক্স অফ কমন লগ। জিনিসটা মানে খুবই সহজ, শুধু মনোযোগ দরকার, আজকে শিখবা, সারা জীবন মনে রাখবা। যে কোনো একটি সংখ্যা এন কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি, এন দ্যাট মিনস 1 লাখ, 100, 150, 5000, যা খুশি তাই তুমি বলতে পারো। যে কোনো একটা সংখ্যা আমরা এন কে নিলাম। এরপর একে আমরা বৈজ্ঞানিক আকার মানেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছি বৈজ্ঞানিক আকার কি জিনিস, এই সিস্টেম আমরা এটাকে দেখতে চাই। আচ্ছা, তাহলে আমি প্রথমে এই সিস্টেমে তাকে এক্সপ্রেস করলাম যে কোনো সংখ্যা। এরপর আমি উভয় পক্ষে 10 ভিত্তিতে লগ দিই। যদি তুমি শুধু লগ নাও তাহলেও কিন্তু নরমালি ভিত্তি 10 হিসেবে ধরা হয়। তো তারপর আমরা বলে দিলাম ভিত্তি 10 দিয়ে নিলাম লগ 10, 10, 10 সব নিলাম, কারণ আমরা জানি যে মাল্টিপ্লিকেশন থাকলে, আমরা কিন্তু একটু আগেই শিখছি, যখন মাল্টিপ্লিকেশন থাকবে দেন প্লাস হবে, এটা আমরা একটু আগে শিখলাম। এরপরে লাইনে দেখো যে এখানে দেখা যাচ্ছে বেস আর পাওয়ার, লেন কে আমরা লেফটে নিয়ে আসতে পারি। এরপরে যখন বেজ আর পাওয়ার সেম আসলো তখন তো 1, তারপরের লাইন এরকম হতে পারে। দেখো, এই জিনিসটাকে কিন্তু আমরা যদি বলো যে না বেস নাই, বেস ছাড়া লিখতে চাই, নাই মানে কিন্তু 10 লগ n, n প্লাস লগ a উইদাউট বেস লিখলাম। এই পর্যায়ে তুমি তোমার চোখ দিয়ে যেখানে n দেখতে পাচ্ছ, এই জিনিসটাই হচ্ছে সাধারণ লগের পূর্ণক। দেখো, এখানে n কে বলা হয়
ওই যে যে লগ যে ভ্যালুটা আমরা নিলাম n তার পূর্ণ। এখানে জিনিসটা আমরা বুঝতে পারছি জিনিসটা কি। এখন আসো এক্সাম্পল দরকার, কারণ আমরা জীবনে যত কিছু শিখি না কেন একমাত্র এক্সাম্পল দেখলে আমাদের ভিতরটা আরো ক্লিয়ার হয়ে যায়। তাহলে এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। তারও কিন্তু এক্সাম্পল আছে, তো আশা করি তোমাদেরকে একটা কাজ দিয়ে এক্সাম্পল ইম্পর্টেন্ট, তার একটা এক্সাম্পল তোমরা দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি কতগুলো এক্সাম্পল আমরা নিলাম এখানে, নেওয়ার পর আমি আর একটা সিস্টেম, এটাকে দুই ভাবে বের করা যায়, কিছুক্ষণ আগে যেভাবে দেখলাম, আর যেহেতু আগে লগের টেবিল থেকে বের করা হয়তো, আর এখন তো তোমার কাছে জীবন্ত লগের টেবিল আমাদের যে ক্যালকুলেটর সেই জিনিসটা তো তোমার কাছে আসছে। এই যে ক্যালকুলেটর দেখো একেবারে জীবন্ত জিনিস, এটার মধ্যে চাপ দিলে অ্যান্সার বের হবে। কিভাবে বের হবে সেটা আমরা দেখাই দেব। যে কোনো এমসিকিউ দাগাইলে দাগাতে আমাদের আর কোনো সমস্যা নাই, জাস্ট ক্যালকুলেটরে বসাবো দেন হয়ে যাবে। কিভাবে বসানো লাগে দেখো, আমরা একটু দেখাই দিই। দেখো যেটাই আসুক না কেন তোমার টার্গেট হচ্ছে তুমি লগ নাও, ধরো প্রথমটা বসাই 6 2 3 7 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু আসছে কি 3, যা খুশি তাই আসুক। তুমি দশমিকের বামে যেটা দেখবা, যেটাকে পূর্ণ অংশ, দুইটা অংশ কিন্তু, একটা হলো দশমিক যুক্ত অংশ আর একটা দশমিক মুক্ত অংশ, পূর্ণ মানে 3। এই 3টাই হবে তোমার হচ্ছে পূর্ণক। আর 3 বাদ দিয়ে দশমিক সহ যে জিনিসটা আছে তারও একটা নাম আছে, সেটা আমরা একটু পরে দেখব। এখন এটা আমরা বুঝলাম। এরপরে ধরো এর পরেরটা যদি আমরা চেক করি, log 6 2 3.7, এই যে দেখো 2 আসছে, তাহলে অ্যান্সার টু ডান দিকে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, সেই অ্যান্সার গুলোর সাথে আমাদের অ্যান্সার কি মিলে কিনা সেটা একটু চেক করো, অ্যান্সার গুলোর সাথে আমাদের অ্যান্সারটা মিলে কিনা। এরপরে আমরা আশা করি তোমরা নিজেরা 62.37 6.237 এইটা একটু নিজেরা ক্যালকুলেটর ইউজ করে বসাও এবং দেখো টেস্ট করে আসে কিনা। আমরা দশমিকের বামে কিছু নাই সেই সংখ্যা একটু দেখাবো, তার আগে তোমরা এটা চেক করে দেখো এবং নিজে ক্যালকুলেশন করে অ্যান্সারটা কমেন্টস বক্সে পাঠাও। দেখে দেখে না, নিজের ক্যালকুলেটরে নিজে চাপ দাও, অ্যান্সারটা দেখে আমাকে জানাও আমাদের এই পেজে। আচ্ছা, এখন আমরা দশমিকের এইটার শূন্য দশমিক যেটা আছে ওইটার ওখানে যাইতে পারি, এটার একটু নিয়ম আলাদা। তার আগে দেখো এটাকে আরো উইদাউট ক্যালকুলেটরও যদি চিন্তা করো যে ডাইরেক্ট অ্যান্সার, ক্যালকুলেটর দিয়ে তো শিখলাম, এরপর সরাসরি অ্যান্সার বলতে চাই, কিভাবে? তুমি দেখবা যে দশমিকের বামে কতগুলো অঙ্ক আছে, যেমন 6237, এখানে 4টা অঙ্ক আছে, দশমিক নাই মানে দশমিক 0, তাহলে অ্যান্সার হবে যতগুলো থাকবে তার থেকে এক কম। তাহলে 6 2 3 3টা, অ্যান্সার 2, দেখো মিলে কিনা। 6 2 দুটো, অ্যান্সার হবে 1। 6 একটা আছে, দেখো তার মানে কি 0, কারণ 1 কম হবে। তাহলে আমরা বুঝতে পারছি। এখন আমরা শূন্য দশমিক যেটা আছে সেটার কাছে একটু যাই। সেটার কাছে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু আগে বলে নেই যে এটার সিস্টেম কিন্তু একটু আলাদা। তো প্রথমে আমি যেভাবে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি সেটা দেখো। ধরো প্রথমে লগ নিলাম 0.6237 6237, এই যে লিখলাম এইটার ভ্যালু। এখন এই যে ভ্যালুটা বের করার পর দশমিক চিহ্নর পরে প্রথম যে সার্থক অঙ্ক সেটা হলো 2। আচ্ছা, এই দশমিক এবং 2 এর মাঝখানে কি কোনো জিরো আছে? জিরো তো নেই। যদি জিরো থাকে তাহলে জিরোর সংখ্যা
+1। অ্যান্সারটা হবে এরকম, ধরো জিরোর সংখ্যা নাই, তার সংখ্যা 0 আর +1, সাথে একটা মাইনাস চিহ্ন। এইভাবেও কিন্তু আমরা যে কোনো সংখ্যা সরাসরি বের করতে পারি। আর ওই সিস্টেমে গেলেও কিন্তু আমরা বের করতে পারবো ক্যালকুলেটর দিয়ে সরাসরি, যে -1টা কিভাবে আসলো। তাহলে আমাদের এখানে সহজ যে বুদ্ধিটা, যে দশমিক সংখ্যা আর প্রথম যে সার্থক যে জিনিসটা আছে তার মাঝখানে কোনো 0 নাই। তাহলে যদি 0 না থাকে তাহলে তোমার -1, আর জিরোর সংখ্যা যেটা এখানে, মানে জিরোর সংখ্যা 0, তাই আমি লিখছি 0। যদি জিরোর সংখ্যা 1 থাকে তাহলে 1 + 1, যদি জিরোর সংখ্যা 2 থাকে তাহলে 2 + 1। এই আরেকটা জিনিস হচ্ছে, যখন মাইনাস থাকবে তুমি কিন্তু -1 লিখতে পারবে না, তোমাকে এই স্টাইলে লিখতে হবে, 1 এর উপরে একটা বার দিয়ে দিতে হবে। তাহলে আমরা কিন্তু একেবারে যে কোনো সংখ্যার ক্ষেত্রে এখন পূর্ণক বের করা শিখলাম। আশা করি পূর্ণক বের করতে আমাদের কোনো অসুবিধা হয় নাই। এখন আসো, পূর্ণক জিনিসটা আমরা বুঝতে পারছি, এখন লগের অংশক জিনিসটা কি। তাহলে যে কোনো সংখ্যাকে অংশক বোঝা কিন্তু আরো সহজ। আমরা ক্যালকুলেটরে এইভাবে বসাবো, লগ দিয়ে বসানোর পর যে অ্যান্সারটা আসবে, কিছুক্ষণ আগেই তো দেখলাম যে দশমিক যুক্ত যে পার্টটা সেটার নাম হচ্ছে অংশক, আর দশমিক মুক্ত যে পার্টটা তার নাম হচ্ছে পূর্ণক। তাহলে অংশক বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই। তো অংশক আমরা নির্দিষ্ট একটা ঘর পর্যন্ত রাখবো, এখানে দশমিকের পরে 5 ঘর রাখা হয়েছে। তো অংশক আমরা বুঝতে পারছি। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো সংখ্যার সাধারণ লগের অংশ 1 অপেক্ষা ছোট একটি অঋণাত্মক সংখ্যা। দেখো, তাহলে এই যে এই লগের পূর্ণক কত এবং অংশক কত, সেই জিনিসটা আমরা দেখতে চাই। তাহলে এই যে ক্যালকুলেটরে আমরা লগ লিখলাম, লেখার সঙ্গে সঙ্গেই তোমার এই জিনিসটা চলে আসলো। এখন দেখো, কিছুক্ষণ আগে দেখছি যে অংশক কিন্তু নেগেটিভ হতে পারে না, তাহলে নেগেটিভটাকে পজিটিভ বানাইতে হবে অংশকের জন্য। তাহলে আমার যে -2 আছে সেখানে আমি 3 লিখবো। এইটাও কিন্তু যা আসবে তুমি তার সাথে মনে করো 3 যোগ করবা, যোগ করার পরেই দেখবা কি যে ওই জিনিসটা আসছে, কারণ এটাকে পজিটিভ হবে। তাছাড়া তো আমরা, আমাদের যে কন্ডিশন, অংশক সর্বদা অঋণাত্মক বানানোর জন্য মাইনাস তো নিতে পারবো না, শূন্য সহ ধনাত্মক। তাহলে এখানে টার্গেটটা কি, যে অ্যান্সারটা আসবে যদি মাইনাস আসে তার ইমিডিয়েট যে -2 আছে, তো তুমি মানে 3 যোগ করবা, তাইলেই দেখবা যে তোমার ওইখানে পজিটিভ জিনিসটা চলে আসছে। ঠিক আছে, তো সেই জিনিসটা দেখলেই আমরা বুঝতে পারবো এই যে আমার অংশক আর এই যে হচ্ছে আমার পূর্ণক। তাহলে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক যে দিক দিয়ে আসুক না কেন, আমাদের যে আজকে মেইন টপিক যে পূর্ণক এবং অংশক জিনিসটা কি, সেটা নিয়ে যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে লিখো, আমি সবার উত্তর দিব। যে অংশক আর পূর্ণক এটা নিয়ে মোটামুটি সমস্যা আছে, তো আজকে থেকে আশা করি সেই সমস্যা থাকবে না সবার। ঠিক আছে, আচ্ছা, এই অ্যান্সারটা লিখে দিলাম। এখন তোমাদের জন্য একটা বলা যায় কাজ দিলাম, এটা করে অ্যান্সারটা ওখানে জমা দেবো আজকে, যে এত এর লগের পূর্ণক এবং অংশক কত, নিজেরা করে ওখানে জমা দাও। আচ্ছা, এখন আমি ধরো একটা ক্রিয়েটিভ কোশ্চেনের কাছে আসলাম। আমাদের যা যা পড়া দরকার ছিল আমরা মোটামুটি পড়ে ফেললাম, এখন আমরা যে কোনো কোশ্চেনের উত্তর দিতে চাই। সঙ্গে কিন্তু এই যে যন্ত্র তোমার থাকতে হবে, তাছাড়া আমরা পারবো না। ঠিক আছে, আচ্ছা, প্রথম কোশ্চেন হলো পি এর লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো। আমার মনে হয় এটা আমাদের দরকার নাই, কারণ আমরা এতক্ষণ পূর্ণক আর অংশক নিয়েই কাজ করলাম। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেন থেকে সামনের দিকে যাই। এই যে 2 নম্বর কোশ্চেন, এইটাকে আমরা একটু করতে চাই, যে এত এর মান নির্ণয় করো। দেখো, একটা অন্তত আমরা করি। দেখো, লগ 2√3 আর 144 প্লাস, আমরা জাস্ট সিস্টেমটা দেখবো যে কিভাবে আমরা করব। 2√2y 64 log √3 z = 81 প্লাস a।
তুমি ইচ্ছা করলে এখান থেকে এর ভ্যালুটা বের করে নিতে পারো। এই যে যে জিনিসটা আছে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি a টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/27। 1/27 মানে 3 × -3। তো সূচকের জ্ঞান থেকে আমরা বলতে পারি এর মান 3। এর ভ্যালু এখানে আমরা বসাই দিলাম 3। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা শিখছি সেটা হলো যে এইখানে যেটা থাকবে আমাকে ওইরকম বানাইতে হবে। তো টার্গেটটা মানে যে সিস্টেম আমি তোমাকে শিখাইলাম, ধরো 2√3 হোল স্কোয়ার করলে কত আসে সেটা একটা ব্যাপার। তুমি যদি তাড়াহুড়া করে না পারো তাহলে কিন্তু তোমাকে যন্ত্রের কাছে যেতেই হবে, বা মানসিক শান্তির জন্য তোমার কাছে যন্ত্রের হেল্প নেওয়া দরকার। যেমন ধরো আমার এখন এই মুহূর্তে যেটা দরকার পড়ছে সেটা হলো বলতে পারি যে 2√3 দেখো 6 যদি হোল স্কোয়ার করি 2√3 হোল স্কোয়ার দিলে 6 না 12 হবে, আমাদের ব্র্যাকেট দিতে হবে একটা 2। দেখো 12 ইন্টু 12 কিন্তু 144। তার মানে তুমি যেখান থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে পারো যে 2 দিলে 12 আসে, আর একটা 12 দরকার, তার মানে 4 দরকার। তাহলে খুবই দ্রুত আমরা এটা দিয়ে এই সিদ্ধান্ত এখান থেকে আমরা নিতে পারবো। আশা করি বুঝতে পারছো, এরকম একদম পুরাটা আমরা এইভাবে ইউজ করতে পারবো। ওকে, আমরা চলো পুরো অঙ্কটা আমরা করি। দেখো আমরা যেখানে ছিলাম সেখান থেকে যদি আমি লিখতে থাকি log 2√3, আর এখানে কিন্তু 144 কিছুক্ষণ আগে দেখছি 2√3 পাওয়ার হচ্ছে তোমার 4। সিমিলারলি log 2√2 ক্যালকুলেটর ইউজ করে y আছে তোমার 64। তাহলে তোমার 2√2 কে প্রথমে তুমি হোল স্কোয়ার করবা, বা হচ্ছে 8 ইন্টু 8 64, তার মানে সেম 4। সিমিলারলি √3, আচ্ছা √3 কে হোল স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে তোমার 3, আর 4টা 3 মাল্টিপ্লাই করলে তোমার 81, তার মানে 2 মানে 8, আর প্লাস দেখলাম কত 3। এইটুকু লেখার পর আমাদের কাছে কিন্তু এই অঙ্কটা একদম খুবই সহজ হয়ে যায়। তার মানে 4 ইন্টু 1 -8 প্লাস 3। আমরা কিন্তু খুবই শর্টকাট অঙ্কটা করলাম। এখন তুমি যখন এইটা ক্রিয়েটিভ সিস্টেম পরীক্ষার হলে করবা তখন তোমাকে একটু ডিটেলস করে দিবা। আর যখন কোনো এমসিকিউ বা কোনো অলিম্পিয়াড টাইপের কোশ্চেনে যাবা তখন এই সমস্ত ক্যালকুলেশন যত দ্রুত পারো তুমি করতে পারো। তো আমরা যখন মূল থিমটা বুঝতে পারছি তখন আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। আসো আরেকটা 2 log 2, এখানে কিন্তু একটা জিনিস খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, বেসটা সেম। তো বেস যখন সেম হয় তখন কিন্তু আমাদের একটু হইলেও বলা যায় যে ভালো লাগা সৃষ্টি হতে পারে। তাহলে লেফট সাইড 2 log 2 x মানে 144 মাইনাস 2 log 2 y মানে 64 log 2 81। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু এরকম চিন্তা করি যে log 2 144 যেরকম আছে এরকমই থাকলো, 2 ইন্টু log 2 64 মাইনাস দেখো log 2 আমি 81, এইটার পাওয়ার দিলাম মনে করো হাফ, তার পাওয়ার আবার আমি যদি দেই 2, তাহলে তো একই থাকবে। এরপর এখানে যা আছে লিখলাম মাইনাস 2 ইন্টু log 2 √81, এটাও আমরা কিন্তু ইউজ করতে পারি √81।
তার মানে কি প্রত্যেকটা জায়গায় আমি একটা করে টু নিয়ে আসলাম, এখন আমি সেই টুটা কমন নিব। 144 মাইনাস অথবা 2 লগ 2, সবার সাথে 2 আছে, তুমি ইচ্ছা করলে ডাইরেক্ট এটা লিখতে পারো একেবারে সরাসরি। 2 তো আছেই, আমরা জানি বেস যদি সেম থাকে তাহলে আমরা জানি মাইনাস থাকলে ডিভাইড হয়, মাইনাস থাকলে ডিভাইড হয়। তো এখন এই সিম্পলিফিকেশনটা করা তো আমাদের কাছে কোনো ব্যাপার না, এটাকে ডাইরেক্ট যদি করতে যাও সরাসরি তোমার এরকম জিনিস চলে আসবে। ধরো 2 মাইনাস 2 ইউজিং ক্যালকুলেটর, তার মানে -4 log 2 log 2 -4 into 1 -4। তো এই যে আমরা অনেকগুলো কাজ করে দেখলাম যে কিভাবে কাজ করা যায়, কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো তুমি যদি ক্যালকুলেশন করার সিস্টেম জানো তখন ক্যালকুলেটর ইউজ করতে কিন্তু তোমার ভালো লাগবে। তোমার কাছে ভালো যন্ত্র আছে কিন্তু ক্যালকুলেশন সিস্টেম জানো না, তাও কিন্তু হবে না। তার মানে সবকিছুই দরকার। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে এই ক্রিয়েটিভটা আমরা করলাম, ঠিক আছে। এখন আসো আর একটা কোশ্চেন, এটা তোমরা নিজেরাই করবা, আমি জাস্ট একটা দেখাই দিতে পারি। a ইকুয়াল টু যদি -1 হলে x এর মান নির্ণয় করো। তো x এর মান নির্ণয় করার জন্য তো ওই যে সেই কিছুক্ষণ আগে যেটা দেখছি সেটাই, যে মনে করো a ইকুয়াল টু -1, এই নাম্বারে বলা যায় log x সমান সমান -1। তাহলে এখান থেকে আমরা কিছু নাই মানে মনে করো বেস আছে 10 যদি বলি, তাহলে আমরা বলতে পারি x equal to 10 to the power -1, এটা লেখা যায়। তার মানে বলছিলাম কি যখন বেস দেওয়া থাকবে না তখন আমরা জেনারেলি 10 ধরে নিব। ক্লিয়ার? তো আমাদের বুঝতে কোনো অসুবিধা না হলে দেখো আমি এখানে একদম বইয়ের যে অঙ্কটা সেটা দিচ্ছি, মানে ক্রিয়েটিভ কোশ্চেনটা কিভাবে সেট করা যায়। তো বি নাম্বার কোশ্চেন, তার মানে কি তুমি প্রথমে বি লিখবা, এরপরে সি লিখবা, এরপরে এই ক্যালকুলেশন সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, শুধু একটু যদি দেখায় যেমন 3 কে কিউব করলে তো রুট ওভার এইটা, তার মানে 3 টু দি পাওয়ার 3 আর রুট ওভারের কারণে 3/2, এটার ক্যালকুলেশন। আর 1/8 তো বুঝি। এই যার একটা সবসময় মনে রাখবো তোমাদের আশেপাশে কি আছে, আশেপাশে যে 6 আর 5 আছে তাহলে ওখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা নিতে পারি, যেমন 5 কে কিউব করলে 125 ইন্টু 8 মানে 2 টু দি পাওয়ার 3। এখান থেকে কিন্তু খুবই সুন্দরভাবে 3/2 ইন্টু 2 টু পাওয়ার 3/2, তার মানে যে রিলেটেড জিনিসপত্র দেওয়া থাকবে ওই রকম করে জিনিস বানাই নিতে হবে, তাহলে তোমার অঙ্ক তাড়াতাড়ি হবে। এই হলো উপরটার ক্যালকুলেশন করার সিস্টেম চলে গেল। আর এই নিচের ক্যালকুলেশন করার সিস্টেম হচ্ছে তোমার একটাই টার্গেট, যে এন যে পাওয়ারটা আছে ওইটাকে তুমি তোমার মতো করে লিখবা, যেমন 4n প্লাস 3, দ্যাট মিনস কি 4 টু দি পাওয়ার n 4 টু দি পাওয়ার 3। এরপর এখান থেকে 2 কিউব যদি করি তাহলে ধরো 2 টু দি পাওয়ার টুয়াইস n, এটাকে ইচ্ছা করলে আমরা আর এক লাইন পরে 4n ও লিখতে পারি, আর 3 4 মানে 16, ইচ্ছা করে 16 লিখতে পারি, অথবা 2 পাওয়ার তোমার 4 ও লিখে রাখতে পারো। এরপরে কিন্তু এই দুইটা কমন হয়ে গেল, 4 কিউব মানে 64 আর 2 পাওয়ার 16 মানে 48। মানে এই ক্যালকুলেশন করার সিস্টেমটা শুধু দেখাই দিলাম। তো আমার মনে হয় যে এগুলা সব খুবই সহজ অঙ্ক, শুধু ক্যালকুলেশন করার সিস্টেম আর ফর্মুলা জানলে তোমরা খুবই ভালো মতো এই জিনিসগুলো করতে পারবা। আশা করি এই ক্যালকুলেশন গুলো এইটা তোমরা নিজেরা করবা। 2 নম্বর ক্রেডিটটা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা তারা ক্যাসিও ক্যালকুলেটরসের ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও দেখে নাও অরিজিনাল ইজ অরিজিনাল। তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। থ্যাংক ইউ সবাইকে।
তো সবাই ভালো থাকবে, অ্যান্ড নেক্সট ক্লাসে দেখা হবে। আরো যত টাইপের কোশ্চেন আছে সব কোশ্চেন করো, এবং আমরা সব কোশ্চেনের উত্তর দিব। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই সুস্থতা কামনা করে আজকে এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।